নিজেদের কাছে রাখার জন্য আহনাফ তোমাকে বিয়ে করছে। তুমি অন্য কাউকে বিয়ে করলে সেই 50 ভাগ অন্য কারো হয়ে যাবে। এখনো বুঝোনি? অরুণিকা চুপ হয়ে গেল। সে চিন্তিত কণ্ঠে বলে, আহনাফ আমাকে সম্পত্তির ভাগ পাওয়ার জন্য বিয়ে করছে। হ্যাঁ, আর নয় তো। কেন বিয়ে করবে? আরাফ এসব জানে? হ্যাঁ, অবশ্যই জানবে। তাহলে আহনাফই কেন বিয়ে করছে? আরে ইমন তার তুর্য তো বিয়ে করে ফেলেছে, আর তাহমিদ তো অন্য কাউকে ভালোবাসতো। আরাফ এমনিতে ব্যবসা করতে ইচ্ছুক নয়। ও তো ডাক্তার মানুষ। ও ব্যবসা কেন করতে যাবে? ও শুধু ব্যবসার লাভের অংশটাই পাবে। আর আহনাফ তো চমৎকার ব্যবসায়ী। ইটা গ্রুপের এত উন্নতি তো আহনাফ আর ইমনের সুরক্ষা চিন্তাভাবনার কারণেই হয়েছে। এদের মস্তিষ্ক খুবই তীক্ষ্ণ। কখন কি সিদ্ধান্ত নিতে হয় এরা ভালো করেই জানে। কথাটা বলে রহমতুল্লাহ চলে গেলেন। অরুণিকা আবারও ঘরে ঢুকে গেল। আহনাফ সিঁড়ি বেয়ে নিচে নেমে অরুণিকার সামনে এসে দাঁড়ায় আর বলে, আমার বাইকের চাবিটা কোথাও পাচ্ছি না। অরুণিকা শীতল কণ্ঠে বলে, আলমারির ভেতরে। ওখানে কে রেখেছে? আমি লুকিয়ে রেখেছিলাম। আহনাফ ভ্রু কুচকে বলল। আমাকে বিরক্ত করার প্ল্যান ছিল, তাই না? অরুণিকা কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আহনাফ চাবি এনে অরুণিকাকে দিয়ে নিয়ে বাইকে ওঠে। অরুণিকা চুপ করে আছে দেখে আহনাফ বলে, আজকে মিস অরুর ইঞ্জিন বন্ধ কেন? তেল শেষ হয়ে গেছে নাকি? অরুণিকা আহনাফের কাঁধে হাত রেখে বলে, আমার কথা বলতে ইচ্ছে করছে না, আমাকে কলেজে দিয়ে আসো। আহনাফ লুকিং গ্লাস অরুণিকাকে এক নজর দেখে বাইক চালাতে লাগলো। কলেজের সামনে নেমে অরুণিকা ভেতরে চলে গেল। একবারও আহনাফের দিকে তাকালো না। আহনাফ অরুণিকার ব্যবহারে অবাক হলো। অন্যদিন সে পুরো রাস্তায় বকবক করে আসে, আর বাইক থেকে নামার পর আহনাফকে চিমটি দিয়ে আসে, বা কখনো মানিব্যাগ থেকে জোর করে টাকা নিয়ে ফেলে। আর আজ এসব তো করলোই না, উল্টো ফিরেও তাকালো না। আহনাফ কিছুক্ষণ অরুণিকা যাওয়ার দিকে তাকিয়ে বাইক নিয়ে সোজা অফিসে চলে গেল। একটা রেস্টুরেন্টে তাহমিদের মুখোমুখি বসে আছেন মসজিদ জুবায়ের। তাহমিদের দৃষ্টি এদিক ওদিক ছুটছে। সে একবারও মসজিদ জুবায়েরের চোখাচোখি হয়নি। সে টেবিলের উপর একটা হাত উঠিয়ে রেখেছে। এখন তার দৃষ্টি ঘড়ির দিকে। মসজিদ জুবায়ের ঝুঁকে তাহমিদের হাতের উপর হাত রেখে বলে, একবারও আমার দিকে তাকাওনি তাহমিদ, আমি তোমার মামা। তাহমিদ হাত সরিয়ে নিয়ে বলে, কেন রেখেছে? শুনলাম এবং দেখলাম তোমরা আবার মৈত্রী গ্রুপ চালু করেছো। হ্যাঁ করেছি তো। তো এটা তোমরা ভালো করনি। তাহমিদ তার ছেলে সুরে বলে, শত্রু ভয়ে লুকিয়ে থাকার মতো মনোমানসিকতা আমাদের নেই। আমাদের বাবারও তেমন ছিল না, কিন্তু আমাদের শত্রুরা তো কাপুরুষ, তাই পিছন থেকে আঘাত করেছে। এমনিতেই কাপুরুষদের সামনাসামনি এসে দাঁড়ানোর মতো সাহস নেই। দেখো, তুমি আমার মরিয়মের শেষ চিহ্ন। আমি তোমাকে হারাতে চাই না। তাহমিদ, এসব ছেড়ে দাও। আমি তোমাকে বাইরের দেশে পাঠিয়ে দেব। ওখানে গিয়ে বিয়ে করো, সংসার করো, একটা ভালো চাকরি করো। কিন্তু বাংলাদেশের টপ বিজনেস গ্রুপগুলোকে চ্যালেঞ্জ করতে যেও না। এরা মানুষ না। ক্ষমতার জন্য এরা মানুষ খুন করে ফেলে। আপনি এই কথা বলছেন? আপনার হঠাৎ আমার প্রতি এত মায়া কেন জেগে উঠেছে? আমি তোমার মামা। আমার তোমার প্রতি মায়া থাকবে না? কি বলছো এসব তাহমিদ? আমাদের শত্রুদের সাথে তো আপনাদের ভালোই আতাত আছে। মসজিদ জুবাইরের কিছুক্ষণ চুপ করে থেকে বলে, কি বলতে চাইছো তুমি? মেজা গ্রুপ আর বাস্কার গ্রুপের একটা প্রজেক্টে ভালো ইনভেস্ট করেছিলেন। মসজিদ জুবাইর হেসে বললেন, আমার সম্পর্কে সব তথ্য নিয়ে ফেলেছো দেখছি। জেনে যেহেতু গেছো, তাহলে শুরু থেকেই সবটা বলছি। আমার মায়ের সাথে আমার মনোমালিন্য হওয়ার কারণ তোমাদের অরূপা ফুফি। অরূপা সেই ছেলেকে ভালোবাসতো যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছিল, আর অরূপাকে ভালোবাসতো রিয়াজ। রিয়াজকে তো চেনোই, বাস্কার গ্রুপের এমডি রিয়াজুর রহমান। চৌধুরীদের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। সে কলেজ জীবনে আমার ভালো বন্ধুও ছিল। অরূপা আত্মহত্যা করার আগে আমি তোমার বাবাকে বলেছিলাম রিয়াজের সাথে বিয়ে না দিয়ে যাতে ওই ছেলেকেই মেনে নেয়। অরূপার সাথে আমার অনেকবার দেখা হয়েছিল। ও আমাকে সেই ছেলের কথা বলেছিল। আমিই ওকে বলেছি একটু ধৈর্য ধরলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ও আত্মহত্যার পথ বেছে নেয়। আর সবাই মনে করতো
আমি ওকে ইনফ্লুয়েন্স করেছি। আমার খুব রাগ হয়েছিল তখন, আমি আর কারো সাথে যোগাযোগ করিনি। পরে অবশ্য তোমার বাবা আর চৌধুরীদের সাথে আমার দেখা হয়েছিল, কোথাও হয়েছিল। আর অরূপাকে হারানোর পর রিয়াজ এখনো বিয়ে করেনি। আমি ওকে ভালো জানি, তাই ওর গ্রুপে ইনভেস্ট করা আমার অসুবিধের মনে হয়নি। আর মির্জা গ্রুপে ইনভেস্ট করেছি রিয়াজের কোথায়, কারণ ও চেয়েছিল মির্জাদের পিছনে ফেলার জন্য ওদের একটা প্রজেক্ট হাতে নেওয়া উচিত। সেই সূত্রেই এই ইনভেস্টমেন্ট। এগুলো বিজনেস পলিসি। তবে তুমি এসব দেখে নিজের মামাকে সন্দেহ করছো? তাহলে কেন বারবার আমাদের সরে যেতে বলেছেন? আপনার বিজনেস পলিসি ঠিক রাখার জন্য? না তো অমিত, আমি জানি না সেদিন মৈত্রী ম্যানশনে হত্যাকাণ্ড কে চালিয়েছিল, কিন্তু এতটুকু জানি যেই করেছে সে এখন বিজনেসের টপ পজিশনে আছে। আর তারা তোমাদের হাঁটিয়ে আবার খুন করবে, তাই আমি চাইনি তোমরা কলকাতা থেকে আসো। মুর্শিদ জুবাইর এবার কলকাতায় তাদের পাঠানোর ব্যবস্থা করা, তাদের পড়াশোনার খরচ দেওয়া, তাদের সাথে ঘটনার প্রতিটি প্রত্যক্ষদর্শী হিসেবে তার লোক রাখা এবং বিক্রমকে বলে তাদের সাহায্য করা, সব ঘটনা খুলে বলেন। তাহমিদ সব শুনে বলে, আমার তো রহমতুল্লাহকে সন্দেহ হচ্ছে, কিন্তু আপনি বললেন রহমত চাচা আপনার কথায় আমাদের সাহায্য করেছেন। রহমতকে তো আমারও সন্দেহ হচ্ছে, ও আজকাল অনেক রহস্যময় কথাবার্তা বলছে, কিন্তু সেদিন রহমতই আমাকে সাহায্য করেছিল। এবার মুর্শিদ জুবাইর অতীতের সেই দিনটিতে ফিরে গেলেন। জুবাইর করিম ফোন করে সেদিন রাতে তাকে বলেছিলেন, হ্যালো মুর্শিদ, আমরা শেষ হয়ে গেছি, তুমি এক্ষুনি আমবাগান যাও। আর আপনার স্কুলের পিকনিকে গিয়েছে, তাহমিদও আছে তাদের সাথে। ওরা বাসায় ফেরার আগেই তুমি ওদের আটকাতে পারলে বেশি ভালো হবে, নয়তো আমি ওদের আমবাগান পাঠানোর ব্যবস্থা করছি। মুর্শিদ জুবাইর ব্যস্ত কণ্ঠে বলে। কি হয়েছে জুবাইর সাহেব? জুবাইর করিম চৌধুরী কাপা কণ্ঠে বলে, বাসায় খুন হয়েছে। জিয়ানের মাকে নিয়ে বের হতে চেয়েছিলাম, কিন্তু ও হয়তো আর বেঁচে নেই। বাকিরা কোথায় আছে জানি না। ঘরের সবার লাশ পড়ে আছে, এখন হাকিমের ঘরে ঢুকেছে। ওরা ইমতিয়াজের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, একটু পর হয়তো এই বাড়িতেও লাগিয়ে দেবে। আমি এখান থেকে বের হতে পারবো কিনা জানি না। বের হতে পারলে আমার সবচেয়ে বড় সম্পদ আমার অরুকে নিয়েই বের হব, আর তার দায়িত্ব আরাফার আহনাপের ওপর ছেড়ে যাব। মুর্শিদ জুবাইরের কপালে ঘাম জমেছে। তিনি কাতর কণ্ঠে বলে, ভাই সাহেব, খুব ভয় লাগছে, কি বলছেন আপনি? আমাদের কেউ একজন খুন করতে এসেছিল, আমি তাকে চিনি, কিন্তু বুঝতে পারছি না সে কে। মুর্শিদ, এখন বাসায় আর কেউ বেঁচে নেই হয়তো, কিন্তু আনিস মুখোশধারী লোকটার চেহারা দেখেছিল। ও কথা বলতে পারতেছিল না, ইশারায় একটা কোড নাম্বার দিয়েছে। আমি একটা কাগজের সাথে সেই নাম্বারটি পাঠিয়ে দেব। কাগজের লেখা নামগুলোর মধ্যে খুনি পরিচয় থাকবে। মুর্শিদ জুবাইর এবার বাস্তবে ফিরে এলেন আর তাহমিদকে উদ্দেশ্য করে বলেন, জুবাইর সাহেব ঘরে আগুন লাগার সাথে সাথেই ফোন কেটে দেন। এরপর আমি তড়িঘড়ি করে তোমাদের স্কুলে চলে যাই আর রহমতুল্লাহকে আমবাগানে পাঠিয়ে দিই। তোমাদের সাথে অরুণিকা থাকবে এটা আমি জানতাম, কিন্তু রহমতুল্লাহকে বলিনি। এরপর তোমাদের সিলেট নিয়ে যাওয়ার ব্যবস্থা করে রহমতুল্লাহ আমাকে আশ্বস্ত করেন বাকি সব কিছু সামলে নেবেন। উনি যা বলেছিলেন তাই করেছেন, কিন্তু ইদানিং আমার মনে হচ্ছে এসবের পিছনে ওনার কোনো স্বার্থ ছিল। আমি চাইনি তোমরা দেশে ফিরো, কিন্তু উনি চাইতেন তোমরা বাংলাদেশে আসো। কেন চান এটাই আমি বুঝতে পারছি না। তাহমিদ স্থির হয়ে বসে রইল। মুর্শিদ জুবাইরের হঠাৎ জরুরি কাজে ফোন আসায় উনি চলে গেলেন। যাওয়ার আগে তাহমিদকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। তাহমিদ অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক রেখেছে। মামার শরীর থেকে সে মায়ের ঘ্রাণটাও পাচ্ছিল, তাই হয়তো এত খারাপ লাগছে। বাসায় এসে সে বাকিদের পুরো ঘটনা জানানোর পর ইভান বলে, তাহলে সেদিন আমবাগানে মসজিদ মামার যাওয়ার কথা ছিল? ইমন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ওয়েট, একটা জিনিস খেয়াল করেছিস? আনিস আঙ্কেল খুনিকে চেনার জন্য কোড দিয়েছেন, কিন্তু জুবাইর আঙ্কেল খুনিকে চেনেন না, অথচ জানেন এটা আমাদের পরিচিত কেউ। তার মানে কোডযুক্ত সেই ব্ল্যাক কোড, যেটা মৈত্রী গ্রুপের একটা অনুষ্ঠানে সবাইকে দেওয়া হয়েছিল। আমাদের জন্য তো ছোট সাইজে বানানো হয়েছিল। এখানে নম্বরও ছিল, আমাদের জন্মসাল। আহানা বলল, হ্যাঁ, জন্মসাল দিয়েই তো কোডটা তৈরি করা হয়েছিল। আর সেদিন ঝোপের আড়াল থেকে আমরা সবাইকে কোড পড়ায় দেখেছি।
তাহলে কে খুনি? শাহিদ মির্জাও সেই অনুষ্ঠানে ছিল, রিয়াজুর রহমান, শাহবাজ খান এরাও ছিল। আর সেই রাহেলার সিমটাও কিন্তু শাহবাজ খানের নামে। তাহমিদ বলল, শাহবাজ খান ওই এই কাজ করেছে, আর রহমতুল্লাহ তাকে সাহায্য করেছে, মির্জা গ্রুপও তাকে সাহায্য করেছে। রুমের বাইরে থেকে অর্ণিকার ফুপিয়ে কান্না করার শব্দ পেয়ে দরজায় টোকা দিলেন আরমান তালুকদার। অর্ণিকা কড়া নাড়া শব্দ শুনে চোখ মুছে দরজা খুলে একপাশে সরে দাঁড়ালো। আরমান তালুকদার ভেতরে এসে অর্ণিকার মাথায় হাত রেখে বলে, কেউ কিছু বলেছে তোমাকে? অর্ণিকা মাথা নেড়ে না বলতেই তার চোখ বেয়ে ঠক করে অশ্রু গড়িয়ে পড়ল। আরমান তালুকদার ব্যস্ত কণ্ঠে বলে, কি হয়েছে আমাকে বলো অরুণিকা, আমি তো তোমার বাবার মতোই, আমাকে বলো মা, কি হয়েছে? অর্ণিকা তার টেবিলে রাখা ছবির ফ্রেমটি হাতে নিল। 3 ফ্রেমের ছবিযুক্ত ফ্রেমটির এক পাশের ছবিটি ছোটবেলায় তার বাবা মার সাথে তোলা, অন্য পাশেটি তার জন্মদিনের দিন পুরো পরিবারের সাথে তোলা, আর মাঝখানের ছবিটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই 6 পুরুষের ছবি। অরুণিকা মাঝখানের ছবিটির দিকে তাকিয়ে বলে, আমি তো বাবাকে দেখিনি, কিন্তু বাবার পরিবর্তে আমি আরাফকে পেয়েছি, যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি। আমি মাকে দেখিনি, কিন্তু মায়ের পরিবর্তে আহমিদকে পেয়েছি, যে সব সময় আমার খাওয়া পড়া খেয়াল রাখে। আমি দাদা দাদিকে কাছে পাইনি, কিন্তু তাদের পরিবর্তে ইমনকে পেয়েছি। সে সব সময় আমাকে আরাফ আর ইভানের বকুনি খাওয়া থেকে বাঁচায়। আমি বড় ভাইয়াদের দেখিনি, কিন্তু ইভানকে পেয়েছি, যে আমাকে ভাইয়ের মতো আগলে রেখেছে, আর দরকার হলে শাসনও করে, যাকে আমি খুব ভয় পাই, কিন্তু তবুও অনেক বিশ্বাস করি। আমি মনের সব কথা ভাগ করার জন্য রকস্টার মতো বন্ধু পেয়েছি, যে আমাকে কখনো কাঁদায়নি। আমি পাশে থাকার মতো একজন বিশ্বস্ত কাজিন হিসেবে আহনাফকে পেয়েছি, যে আমাকে হাসায়, আমার সাথে ঝগড়া করে, আবার সব ঠিক করে নেয়। ও আমাকে বুঝতে পারে। কিন্তু এতগুলো মানুষ যদি হঠাৎ নিজের কাছে মিথ্যা হয়ে যায়, তখন কি করা উচিত? যাদের আমি এত বিশ্বাস করি, যারা না থাকলে আমার কোনো অস্তিত্বই থাকতো না, তারা যদি আমার কাছে মেহমান হয়ে যায়, তখন আমি কোথায় আশ্রয় নিব? কাকে বিশ্বাস করব? কার ভরসায় বেঁচে থাকবো? অর্ণিকা কাঁদতে কাঁদতে বিছানায় বসে পড়ে। আরমান তালুকদার অর্ণিকার মাথায় হাত রেখে বলে, তুমি হঠাৎ এমন কথা কেন বলছো? কে তোমার সাথে বেইমানি করেছে? সবাই। ওরা আমাকে একদমই ভালোবাসে না। সম্পত্তির ভাগ নেয়ার জন্য আমার যত্ন নিয়েছিল, আর ওরা আহনাফের সাথে এই জন্যই আমাকে বিয়ে দিচ্ছে। তোমাকে কে বলেছে সব? কাল একটা আঙ্কেল এসেছে, উনিই বলল। আরমান তালুকদার চুপ করে থেকে বলে, তুমি নিজেকে প্রশ্ন করো, যারা তোমাকে এত বছর ধরে বাবা মার অভাব অনুভব করতে দেয়নি, তারা কি তোমার সাথে বেইমানি করবে? আমি তো চাই এসব সত্য না হোক। তাহলে আঙ্কেলটাকে মিথ্যা বলেছে? দেখো রুনিকা, ব্যাপারটা পজিটিভ বা নেগেটিভ দুইভাবে নেওয়া যায়। তোমার নামে 50% লিখিত আছে, এটা সত্য, কিন্তু এর মানে এই না যে আনাফ সেই ভাগ পাওয়ার জন্য তোমাকে বিয়ে করেছে। হয়তো আরাফ তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে চোখের আড়াল করতে চায় না। আর সঞ্জয় তোমাকে কলকাতায় অ্যাডমিশন পাওয়ানোর জন্য একটা এনজিওর পক্ষ থেকে নিয়ে যাওয়ার হয়েছিল। সেখান থেকে তোমাকে ফেরত পাওয়ার জন্য আহনাফ বিয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল। কারণ 6 জন যুবক বয়সী ছেলে তোমার মতো এই বয়সী মেয়েকে বড় করার দায়িত্ব নিয়েছে। এটা আসলে অনেক জটিল কেস ছিল। তাই তোমার নিরাপত্তার জন্য সেই এনজিও থেকে অনেক কঠোর পড়াশোনা হয়েছিল, কিন্তু অবশেষ 6 জন তোমাকেই পেয়েছে। কারণ কি জানো? অর্ণিকা মাথা নেড়ে বলে, না, কারণ কি? কারণ হচ্ছে ওদের মনোবল, তোমার প্রতি ওদের ভালোবাসা। এটা তো সম্পত্তির প্রতি ভালোবাসাও হতে পারে। হতেও পারে, অসম্ভব কিছু না। কিন্তু একটা কথা বললাম না, একটা জিনিসের দুটি দিক আছে, পজিটিভ আর নেগেটিভ। তুমি নেগেটিভ ভাবলে তোমার সাথে খারাপটাই হবে, আর পজিটিভ ভাবলে তোমার কিচ্ছু হবে না। আমি এখন কি করব? নিজেকে কিছুদিন সময় দাও। এখন যেহেতু তোমার মাথায় একটা প্রশ্ন চলে এসেছে, তাহলে তাদের নিয়ে ঘাটাঘাটি করো। হয়তো তাদের ভালো কিছু তোমার চোখে পড়বে, যা তোমার মনের সন্দেহ দূর করবে। আবার হয়তো খারাপ কিছু নজরে আসবে, যেটা তোমাকে সত্যের কাছে নিয়ে যাবে। বিকেলে আহনাফ অর্ণিকার ঘরে আসে।
অরুণিকা আহনাফকে দেখে বলে। তুমি? আহনাফ অরুণিকার কাছে এসে বলে। কি হয়েছে অরু? গতকাল থেকেই মুখ ভার করে বসে আছো। তুমি যাও, আমি একা থাকবো। আহনাফ অরুণিকার হাত দুটো নিজের হাতে আবদ্ধ করে নেয় আর অরুণিকার দিকে ঝুঁকে বলে। তোমার চুপ হয়ে থাকাটা পুরো ঘরটাকে মৃত বাড়ি বানিয়ে রেখেছে। তুমি কেন বুঝো না? তোমার মন খারাপ হলে সবাই কত কষ্ট পায়। অরুণিকা আহনাফের চোখের দিকে তাকিয়ে বলে। তুমিও পাও? আহনাফ শান্ত চোখে তাকিয়ে ঠোঁটে হালকা হাসি টেনে বলে। আমার সব হাসি কান্না তোমার মধ্যেই সীমাবদ্ধ। তোমার কাছে আমার সবকিছু সমাপ্তি। তুমি ছাড়া কে আছে আমাদের? কেই বা আছে আমার? বাকিরা নেই? ভাই আর বন্ধু আছে। তুমি তো ভাই না, বন্ধুও না। তুমি আমাদের সাহস, প্রেরণা, শক্তি আর আমার আহনাফ ধীর কণ্ঠে শ্বাস ছেড়ে দিয়ে বলে। ভালোবাসা। এক অদ্ভুত মায়া ছিল এই শব্দে। এই শব্দটি শুনে অরুণিকার চোখ ছলছল করে ওঠে। সে হুট করে আহনাফকে জড়িয়ে ধরে। অরুণিকা আচমকা জড়িয়ে ধরাতে আহনাফ চমকে ওঠে। অরুণিকা যেদিন থেকে সবকিছু বুঝতে শিখেছিল, উপমার মাধ্যমে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল আরাফ আর আহনাফদের কাছ থেকে ঠিক কতটা দূরত্ব রাখলে তাদের সম্পর্কটা মানানসই হবে। অরুণিকা যেহেতু 6 জনের কোলেই বড় হয়েছে, তাই তাকে এটা শিখিয়ে দেওয়া হয়েছিল তার কোল ছাড়ার বয়স হয়েছে। এরপর একদিন অরুণিকাও সব বুঝতে শুরু করে। যখন আরাফ আর তুর্য তার পাশ ঘেঁষে বসা বন্ধ করে দেয়, এখন খুব প্রয়োজন ছাড়া কেউ অরুণিকার হাত ধরে না। তবে আহনাফ খুব অধিকার নিয়ে সে হাতটা ধরে রাখে। আহনাফের সাথে এই দূরত্বটা তার কখনোই ছিল না, কিন্তু এত কাছ থেকে জড়িয়ে ধরাটা আজ প্রথম অনুভব করছে আহনাফ। তার এই মুহূর্ত খুব শান্তি লাগছে। তার বুকটা এক মিষ্টি প্রশান্তিতে ভরে গেছে। অরুণিকা সেই বুকে শান্তি খুঁজে পেয়েছে। সে ফুপিয়ে কাঁদছে, কিন্তু আহনাফ তাকে আঁকড়ে ধরার সাহস পাচ্ছে না। কোনো এক অজানা কারণেই তার হাত কাঁপছে। আলগা করে সে এক হাত উঠিয়ে অরুণিকার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। অরুণিকা তখন বলে ওঠে। আমি তোমাদের অনেক ভালোবাসি। আমার কাছে তোমাদের চেয়ে কেউ গুরুত্বপূর্ণ না। আমি তোমাদের অনেক বিশ্বাস করি। আমি জানি তোমরা আমার সাথে কখনোই প্রতারণা করবে না। আহনাফ অরুণিকার চুল থেকে হাত সরিয়ে নিল। হঠাৎ তার মনে পড়ে গেল সে অরুণিকাকে ইমানের ব্যাপারে মিথ্যে কথা বলেছে। সে ইমানকে সেদিন অরুণিকার কথা বলেনি, ইমানও বিয়ের কথা বলেনি। সব আহনাফের বানানো ছিল। কিন্তু ওই সত্যটা অরুণিকা জানলে কি হবে তাদের সম্পর্কে? আহনাফ অরুণিকাকে সরিয়ে দিল। অরুণিকা ইতস্তত ভাব নিয়ে সরে দাঁড়িয়ে বলে। সরি, ইমোশনাল হয়ে পড়েছিলাম। কথাটা বলে অরুণিকা রুম থেকে বেরিয়ে গেল। আর আহনাফ মনে মনে ভাবল, ওরু সব জানার আগে আমি ওকে নিজের করে নেব। একবার বিয়ে হয়ে গেলে ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। ও আমার ভালোবাসা, আমার 10 বছরের অপেক্ষা, আমার প্রাপ্তি, আমার স্বপ্ন, আমার সবকিছু সমাপ্তি। আমি এত উদার নই যে আমার ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে তুলে দেব। ওকে আমি নিজের মতো করে ভালোবাসবো। ও আমাকে বিনিময়ে ভালোবাসুক বা না বাসুক তাতে আমার কিছুই যায় আসে না। অফিস রুমে শান্ত হয়ে বসে আছে ইভান। তার হাতে শাহেদ মির্জার ছবি। খুব সূক্ষ্মভাবে সে ছবিটার দিকে তাকিয়ে আছে। পুঙ্খানুপুঙ্খভাবে সে শাহেদ মির্জার সব তথ্য কয়েকবার করে পড়েছে। হঠাৎ তার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। সে চেয়ারে আয়েশ করে বসে বলে। মিস্টার শাহিদ মির্জা, তোমার দুর্বলতা আমি ধরে ফেলেছি। এখন আমি তোমার সেই দুর্বল দিক দিয়ে আমি তোমাকে আঘাত করব। খেলা শুরু হয়ে গেছে। আমি আমার এক চাল দিয়ে ফেলেছি। এখন অপর পাশ থেকে তোমার চাল দেখার অপেক্ষায় আছি মিস্টার শাহিদ মির্জা। এদিকে সাহিল তার অফিস রুমে রাহিকে বসিয়ে রেখেছে। রাহি বিরক্ত হয়ে বলে। সাহিল, কি করছো তুমি? আমাকে এই বদ্ধ রুমটাতে আটকে রেখে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছ, তো খেয়েই যাচ্ছ। আমার দম বন্ধ হয়ে আসছে। সাহিল চেয়ার ছেড়ে উঠে রাহিকে কাছে টেনে এনে বলে। তাহলে তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে। রাহি মুখ ফিরিয়ে নিয়ে বলে। আগে এই কাজ ছাড়ো, তারপর আমাকে পাওয়ার স্বপ্ন দেখো। এটা আমার ব্যবসা, এটা আমার স্বপ্ন। আর তুমি আমার ভালোবাসা, আমার দ্বিতীয় স্বপ্ন। আমি একটা ছেড়ে অন্যটা ধরতে পারবো না। আমার দুটোই প্রয়োজন। সারাদিন কেউ না কেউ তোমাকে হুমকি ধুমকি দেবে। সাহিল, তোমার জন্য আমাদের সন্তানরা এমন পরিবেশে বড় হবে যেখানে কোনো নিরাপত্তা নেই। সাহিল রাহির হাত দুটো তার দু হাতে ঠেকিয়ে বলে। বিশ্বাস করো,
আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। আমি তোমাকে ভালোবাসি রাহি, বিয়ে করব তোমাকে। প্লিজ রাজি হয়ে যাও। তুমি কি আমাকে ভালোবাসো না?